মাঠে অনুপ্রেরণা জোগাতে নেমে এসেছিল শিল্পীরাও। যখন একটি জাতি উত্তাল সময় অতিক্রম করছিল, শিল্পীরাও তখন আর বসে থাকেনি। রাজপথের স্লোগান হয়ে উঠেছিল গান, কান্নাগুলো হয়ে উঠেছিল কবিতা, আর স্মৃতিগুলো রূপ নেয় ক্যানভাস ও দেয়ালের গ্রাফিতিতে। ইতিহাসকে শুধু চোখে দেখা যায় না, অনুভব করতে হয়, আর সেই অনুভূতির ভাষা খুঁজে দেন শিল্পীরা। আমি মনে করি গান, কবিতা, অভিনয় এগুলো একটা প্রতিবাদের ভাষা। এবং আমার চোখের সামনে যখন পড়ে থাকলো শহীদেরা, তখন এটা দেখে আমরা শিল্পী সমাজ আর চুপ করে ঘরে বসে থাকতে পারি না। আমরাও নেমে এসেছিলাম আন্দোলনে, যাতে আমাদের এই গান শুনে, আমাদের কবিতা, আমাদের আবৃত্তি, আমাদের অভিনয় এগুলো দেখে যাতে একজন শিক্ষার্থী, একজন আন্দোলনকারী যে মানে তার স্পিরিটটাকে আরো দ্বিগুণ করতে পারে। টানা কয়েক সপ্তাহের উত্তেজনা, সংঘর্ষ, শোক আর অনিশ্চয়তার পর দেশ প্রবেশ করে এক নতুন অধ্যায়ে। স্বৈরাচার হাসিনার পতন, পালিয়েছে দেশ ছেড়ে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে স্থান করে নেয় বিষয়টি। কিন্তু ইতিহাস পরিবর্তনের আড়ালে থেকে যায় কিছু নীরব গল্প, থেকে যায় কিছু খালি ঘর, কিছু অপূর্ণ শব্দ। জুলাইয়ের হাজার আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি সুন্দর একটি দেশ। হাজার গল্পের মধ্যে একটি গল্প শহীদ শাকিল পারভেজের। তার চাওয়া ছিল একটাই, শহীদ হওয়া। বলেছিল, মরতে চাই অমর হয়ে। শহীদ শাকিলের সাথে আমার পরিচয় 2014 সাল থেকে। আমরা একই সাথে একই এলাকায় থাকতাম, আমরা একসাথে খেলাধুলা করতাম আমাদের ওই দিঘির পাড় মাঠে। একসাথে বড় হওয়া, 2014 থেকে 2024 প্রায় 10 বছর আমাদের একসাথে পথ চলা। শহীদ শাকিল পারভেজ একজন ছাত্র, একজন সংগঠক, একজন রক্তদাতা, একজন মায়ের সেবক সন্তান, একজন বন্ধুর পাশে দাঁড়ানো মানুষ, আর শেষ পর্যন্ত জুলাইয়ের একজন শহীদ। দায়িত্ব আর আদর্শ। 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলন থেকে 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, প্রতিটি আন্দোলনেই শাকিল ছিল সক্রিয়। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সে শুধু একজন ছাত্র ছিল না, সে ছিল নেতৃত্বের একটি মুখ। শহীদ শাকিল পারভেজ ছিল মাননাতের একটি অনুপ্রেরণার নাম। আমি যখনই মানারাতের এই লাইব্রেরি কিংবা ক্যান্টিন, এই মানারাত চত্বরে আমি হাঁটি কিংবা চলাফেরা করি, তখনই আমি শাকিলের এই শূন্যতাগুলো অনুভব করি। আমরা একসাথে ছিলাম, আমরা এই ক্যাম্পাসে একসাথে খেলাধুলা করতাম, এই একসাথে প্রোগ্রামগুলো করতাম, একসাথে আড্ডা দিতাম। আজ সব কিছুই ঠিক আছে, কিন্তু শাকিল নেই। শাকিল হোসেন অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিল এবং অত্যন্ত বিনয়ী, এবং লিডারশিপ কোয়ালিটি তার মধ্যে ছিল। আমি বেশ কয়েকটি কোর্স তাকে পড়িয়েছি এবং তাকে নিয়ে আমি স্টাডি ট্যুরে গিয়েছি, পিকনিকে গিয়েছি, এবং প্রত্যেকটা জায়গায় ও এত সুন্দরভাবে দায়িত্ব পালন করেছে, যেটি আমাকে সবসময়ই ওর প্রতি অত্যন্ত স্নেহশীল হওয়া এবং ওর প্রতি অত্যন্ত একটা দোয়া থাকাটা আমার ন্যাচারালি এসে গিয়েছে। জুলাই 18, উত্তরা। দিনটি আর 10টা দিনের মতো ছিল না। সেদিন রাজপথে ছিল ভয়, ক্ষোভ, প্রতিরোধ আর অনিশ্চয়তা। শাকিল সেদিনও ছিল সামনে। কে আহত, কে নিরাপদে আছে, কার কি প্রয়োজন, সব দিকে ছুটে বেড়াচ্ছিল সে। এক বন্ধুকে গুলি করা হয়, শাকিল হাসপাতালে যায়, পরিস্থিতি তুলে ধরতে চেষ্টা করে। আবারও সে ফিরে আসে রাজপথে। হয়তো সে জানতো না, কয়েক ঘন্টা পর ইতিহাস তাকে নিজের ভেতরে নিয়ে নিবে। উত্তরা বিএনএস সেন্টারে সকাল 11টার দিকে সে একটা ফেসবুক স্ট্যাটাস দেন, এ যেন এক অঘোষিত যুদ্ধ, সবাই বিএনএসে আসুন। এটা তার ফেসবুক প্রোফাইলে। শিবিরের দায়িত্বশীল এবং সংগঠনের সাথী ছিল। মাদ্রাসা মাঠে মূলত তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ঈশার নামাজের পরে, কিন্তু এখানে পুলিশ চারিদিক থেকে ঘেরাও করে রেখেছিল। ডিবি কোনোভাবেই এখানে ঢুকতে দিচ্ছিল না। যদিও শত শত মানুষ, তার সঙ্গী সাথীরা, মিল্লাত মাদ্রাসার ছাত্ররা সেখানে জড়ো হয়েছিল, তাদেরকে তখন মাদ্রাসা থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয় এবং মাদ্রাসায় কাউকে অবস্থান করতে দেওয়া হয় না। প্রচণ্ড প্রেসারের কারণে পার্শ্ববর্তী মসজিদে নামাজ শেষ করেই
তারা এলাকাবাসী যারা ছিল এবং সঙ্গী সাথী যারা ছিল তারা সেখানে নামাজ পড়ে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, কোন ঘটনায় তিনি মারা গিয়েছেন তাও উল্লেখ করা যাবে না, শুধুমাত্র দোয়া চেয়ে কোনোভাবে জানাজার নামাজ শেষ করে বিদায় নিতে হবে। সেখানে আমার উপস্থিত থাকার সুযোগ হয়েছিল। তার লাশ কখন বাড়িতে যাবে, কিভাবে দাফন কাফন হবে, তার বাবা পর্যন্ত সেই জানাজায় অংশগ্রহণ করা তার জন্য অনেক বড়। আমার কিছু চাওয়া আছে প্রভু, কবুল করে তুমি নিও। জান্নাতি মুমিনের সাথে আমাকে ফুল করে পাশে রাখি। ও অনেক আগেই জেনেছে সে আসলে চলে যাবে, কিন্তু তার কথা বলি সেইভাবে রেখে গেছে। বাবা, আপনি টাকা পয়সার জন্য অনেক কষ্ট করতে আছেন, সংসারটা চালাইতে আপনার অনেক কষ্ট হয়। এমন এক সময় আসবে দেখেন আপনার টাকার উপরে আপনি শুয়ে থাকবেন। অসুস্থ মাকে রেখে, এই বৃদ্ধ বাবাকে রেখে এইভাবে চলে যাবে। সাথে আমাকে ফুল করে পাশে ডোকো ফিল্ম প্রতিযোগিতার একজন করে প্রতিনিধি আমার সামনে আসেন স্টেজে, একজন করে প্রতিনিধি। আল্লাহ আপনার মাকে দ্রুত সুস্থতা দান করুন। রব্বুল আলামিন দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ করে গেছেন। প্রভু, জীবনের সব গুনাহ মুছে ফেলে হিসাব নিও না কভু। এমন হাজারো শাকিল পারভেজের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এক ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। কিন্তু আমরা কি পেরেছি তাদের স্বপ্নের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে? হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে শহীদ হওয়া শিশু রিয়া গোপের রক্তের সঠিক মূল্য কি আমরা দিতে পেরেছি? বারান্দায় দাঁড়িয়ে থাকা 4 বছরের শিশু শহীদ আব্দুল আহাদের বাবা মায়ের মুখে কি আমরা আবারও হাসি ফোটাতে পেরেছি? আর রক্তমাখা জামা বুকে জড়িয়ে আহাজারি করা শিশু শহীদ সামিউ আমান নূরের মাকে কি আমরা এই আশ্বাস দিতে পেরেছি তার সন্তানের আত্মত্যাগ বৃথা যায়নি? রিকশার উপর নিথর হয়ে পড়ে থাকা শহীদ গোলাম নাফিস, তাদের আত্মত্যাগের স্বপ্নের বাংলাদেশ কি আমরা দিতে পেরেছি? জুলাইকে মনে রাখতে হবে প্রতিশোধের জন্য নয়, ন্যায়ের জন্য, ক্ষমতা বদলের জন্য নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য। আজও শহীদেরা প্রশ্ন করে তাদের রক্তের উপর গড়ে ওঠা এই বাংলাদেশকে সুন্দর, ন্যায়ভিত্তিক, মানবিকভাবে গড়ে তুলতে আমরা কি করতে পেরেছি।